নমস্কার, আমি শ্রেয়সী শর্মা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। মাইন্ড ওয়েভস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। অটিজম শব্দটার সাথে আজকাল অনেকেই খুব পরিচিত, কিন্তু তবুও প্র্যাকটিস করতে গিয়ে যেটা দেখা যায় যে অটিজম সম্বন্ধে এখনও অনেকেরই কিছু ভুল ধারণা আছে। ইভেন অটিজম সম্বন্ধে অনেকেরই পুরো জ্ঞানটাও সেরকমভাবে নেই। আর সবার মনেই একটি প্রশ্ন থাকে যে অটিজম কি সেরে যায়? এই উত্তরটা জানতে গেলে প্রথমে বুঝতে হবে যে অটিজম কি অ্যান্ড কি কি সিমটমস দেখে বুঝবো যে বাচ্চার মধ্যে অটিজম আছে। অটিজম একটা ভাস্ট টপিক, তবু চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যতটা প্রিসাইজলি ব্রিফলি বলা যেতে পারে। তো অটিজম কি? অটিজম হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মানে এটি একটি কন্ডিশন নিয়ে বাচ্চারা জন্মায়, একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন নিয়ে বাচ্চারা জন্মায়। এবার নিউরো ডেভেলপমেন্টাল বলার কারণটা কি? কারণ হচ্ছে যে এই ধরনের বাচ্চারা যেরকম স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনিং ক্যাপাসিটি অফ ব্রেন নিয়ে জন্মায়, সেইটা একটা নিউরোটিপিক্যাল একটা স্ট্যান্ডার্ড ব্রেন স্ট্রাকচার অ্যান্ড ফাংশনের থেকে অনেকটা আলাদা হয়, যার জন্য এইসব বাচ্চাদের কমিউনিকেশন প্যাটার্ন, অন্যদের সাথে মেলামেশা করার প্যাটার্ন, ইভেন একটা বিহেভিয়ারাল প্যাটার্নের মধ্যেও কিন্তু চেঞ্জ দেখা যায়। মোটামুটি 1.5 থেকে 2 বছরের মধ্যে সব মা বাবারাই বুঝতে পারে যে তাদের বাচ্চাদের ডেভেলপমেন্টাল প্যাটার্নে একটা অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, মানে তাদের বাচ্চাদের যে ডেভেলপমেন্টাল প্যাটার্ন অন্যান্য বাচ্চাদের থেকে বেশ আলাদা। তাহলে এবার আসি কি কি সিমটমস দেখে বুঝবো যে বাচ্চার মধ্যে অটিজম থাকতে পারে। প্রথম সিমটমটা হচ্ছে ডিলেড স্পিচ, অর্থাৎ যে বয়সে কথা বলার কথা সেই বয়সে কথা বলার বদলে একটু দেরিতে বলছে, বা হয়তো স্পিচ থেরাপি দেওয়ার ফলে বাচ্চাটা কথা বলতে শিখছে। নেক্সট হচ্ছে লস্ট স্পিচ, অর্থাৎ বাচ্চা হয়তো সময় মতো কথা বলতে শুরুও করেছিল, কিন্তু একটা টাইমের পর গিয়ে বাচ্চাটা কথা বলা বন্ধ করে দিচ্ছে। নেক্সট হচ্ছে পুয়ার আই কন্ট্যাক্ট। ম্যাক্সিমাম অটিজম বাচ্চাদের মধ্যে দেখা যায় যে তারা যখন অন্যান্য মানুষের সাথে কমিউনিকেট করছে, সেই কমিউনিকেশনের সময় যে একটা চোখে চোখ রাখার একটা যে জেস্চার থাকে, সেই কন্ট্যাক্টটা মানে আই কন্ট্যাক্টটা মেনটেন করতে পারছে না, মানে আই কন্ট্যাক্ট মেনটেনও করতে পারছে না, যদি একটুও মেনটেন করে মানে সেটাও যেন ফ্লিট করছে, মানে এদিক ওদিক চোখের মানে আই কন্ট্যাক্টটা সরে যাচ্ছে। নেক্সট হচ্ছে ল্যাক অফ সোশ্যাল স্মাইল, অর্থাৎ যখন আমরা অন্য কোনো মানুষের সাথে দেখা করি বা কথা বলি তখন কি হয়, মানে একটা প্রথমে একটা সামাজিক হাসি দিয়ে, একটা সুন্দর হাসি দিয়ে সেই মানুষটাকে গ্রিট করি। অটিজমের মধ্যে কিন্তু এই সোশ্যাল স্মাইলের কিন্তু অভাব থাকে। নেক্সট হচ্ছে রিমেন অ্যালুভ। এইসব বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যেন নিজেদের মধ্যেই আছে, মানে একটা পার্টিতে গেছেন, একটা অনুষ্ঠানে গেছেন, ওখানে অনেক বাচ্চারা আছে যারা নিজেদের মধ্যে খেলাধুলা করছে, বাট অটিজম বাচ্চাটি নিজের মতন করেই খেলছে, নিজের মতন করেই দৌড়াচ্ছে, নিজের মতন করে এই জায়গা থেকে ওই জায়গায় ছুটে বেড়াচ্ছে, একদম নিজের মধ্যে আছে, মানে অন্য বাচ্চাদের সাথে মিক্স আপ হওয়ার জায়গাটায় একটা সমস্যা হচ্ছে। নেক্সট হচ্ছে আনএবল টু স্টার্ট কনভারসেশন। আমরা অনেক বাচ্চাদের দেখি চেনা পরিচিত কারোর সাথে দেখা হলেই কথা বলার চেষ্টা করে, মানে হয়তো জিজ্ঞেস করে দাদু কেমন আছো, আমার জন্য চকলেট এনেছো কি, আমি চকলেট খাবো, বা স্কুল থেকে এলো, স্কুলে কি কি হলো সেটা এসে গল্প করা, এই যে কনভারসেশনটা স্টার্ট করা। অটিজম বাচ্চারা কিন্তু এই কমিউনিকেশনের জন্য যে একটা ইনিশিয়েটিভনেস নিতে হবে সেটা করতে পারে না। এছাড়াও এরা মানে এই ধরনের বাচ্চাদের কিন্তু মানে পার্কে যদি নিয়ে যান বা স্কুলে যদি ভর্তি করান, এরা কিন্তু চট করে বন্ধু বানাতে পারে না, মানে দে আর নট কেপেবল টু মেক ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে যেটা খুব অনেক ম্যাক্সিমাম বাচ্চাদের মধ্যে, মানে অটিস্টিক বাচ্চাদের মধ্যে দেখা যায় ইকোল্যালিয়া। মানে ধরুন যদি অটিস্টিক বাচ্চাটা ভার্বাল হয়, মানে কথা বলতে পারে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো তাদেরকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটাকেই রিপিট করছে উত্তরটা বলার বদলে। ধরুন আমি জিজ্ঞেস করলাম তোমার নাম কি, ও বলছে রিপিট করছে তোমার নাম কি, বা তুমি কি খেয়েছো,
তুমি কি খেয়েছো, মানে উত্তরটা যে দেবে সেটা না বলে একদম তোতা পাখির মতন বলে দিচ্ছে, যেটা মানে যেটা জিজ্ঞেস করা হলো সেটাকেই রিপিট করছে। নেক্সট হচ্ছে প্রোনাউন রিভার্সাল, মানে আমি তুমিতে একটা গন্ডগোল করে, মানে যেটা বলা উচিত যে আমি এখন খাবো, সেটা বলার বদলে বলছে যে আমি এখন খাবে, বা রাহুল এখন খাবে। মানে এই যে প্রোনাউনের যে প্রপার ইউজ, সেই ইউজটা করতে একটা সমস্যা থাকে। এছাড়াও আরেকটা যেটা থাকে আনএবল টু গ্রাস্প মিনিং, মানে কথা বলার সময় যে অপর ব্যক্তিটা কি বলছে সেটার যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা যে মানে বুঝে উত্তর দেওয়া, সেই মিনিংটা, কথার যে মিনিংটা, সেটা মিনিংটা বুঝতে সমস্যা দেখা যায়। তাহলে এই যে কয়েকটা সিমটম বললাম, মোটামুটি 11টা সিমটম বললাম, এই সিমটমগুলো কিন্তু দেখে বুঝবো যে আমার মানে অটিস্টিক বাচ্চার মধ্যে কিন্তু একটা সোশ্যাল কমিউনিকেশনে বেশ একটা প্রবলেম দেখা দেয়। নেক্সট যেটায় আসবো, অটিস্টিক বাচ্চাদের মধ্যে কিন্তু বিহেভিয়ারাল প্যাটার্নেরও সমস্যা থাকে। ফার্স্ট যেটা হচ্ছে একটা রিপিটেটিভ মোটর অ্যাক্টিভিটি থাকে, মানে একটা কোনো অ্যাক্টিভিটি সেটা রিপিটেডলি করতে থাকছে, মানে রকিং, এরকমভাবে এক জায়গায় বসে থাকলে সারাক্ষণ এরকম দুলে যাচ্ছে, বা কথায় কথায় মাঝে মাঝে এরকম হ্যান্ড ফ্ল্যাপিং করে যাচ্ছে, হাতগুলো নাড়িয়ে যাচ্ছে, হাত এরকম, কিন্তু একটা রিপিটেটিভলি একটা কোনো সিগনিফিকেন্ট মোটর অ্যাক্টিভিটি হয়তো করে যাচ্ছে। এছাড়া দেখা যায় যে অটিস্টিক বাচ্চারা অনেক অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা একটু হাইপার অ্যাক্টিভও হয়, মানে এক জায়গায় বসে থাকতে পারে না, এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, সেই জায়গাটাও থাকে। প্লাস হচ্ছে একটা মানে ওদের মধ্যে যেটা থাকে ইনসিস্ট অন সেমনেস, মানে একটা রুটিনের মধ্যে থাকা, মানে সেমভাবে থাকা, মানে একই গলি দিয়েই বাড়ি ফিরবো, একই গলি দিয়েই স্কুল যাব, একই টাইপেরই জামা কাপড় পরবো, যেই টাইমে খাবার কথা সেই টাইমেই খাবো, মানে দেখা যায় যে হয়তো সেই বাচ্চাটা ঘড়ি দেখতে জানে না, বাট একটা পার্টিকুলার টাইম আছে যেই টাইমে হয়তো ওকে স্নান করানো হয়, লাঞ্চ করানো হয়, ঘুম পাড়ানো হয়, ওই টাইমটাতেই ওকে সেটা করে দিতে হবে। যদি না করেন বাচ্চাটা হয়তো খুব অস্থির হয়ে যায়, ক্র্যাঙ্কি হয়ে যায়, একটু সামলানো মুশকিল হয়, মানে একটা রুটিন ভাবে থাকা, এটা একটা দেখা যায় বিহেভিয়ারাল প্যাটার্নে। এছাড়া হচ্ছে যে একটা ইনঅ্যানিমেট অবজেক্টের প্রতি একটা সাংঘাতিক অ্যাটাচমেন্ট দেখা যায়, মানে দেখা যায় যে কোথাও একটা প্লাস্টিক দেখতে পেলো সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে বসে পড়লো, কোথাও একটা সুতো দেখতে পেলো সঙ্গে সঙ্গে ওটাকে নিয়ে বসে পড়লো, মানে যে কোনো একটা ইনঅ্যানিমেট বস্তুর প্রতি দেখা যায়। মানে আমি ইভেন আমার প্র্যাকটিসের ক্ষেত্রেও দেখেছি যে আমার ব্যাগে একটা প্লাস্টিক ছিল, আমার সেই অটিস্টিক ক্লায়েন্টটি আমার ব্যাগ থেকেই প্লাস্টিকটা তুলে নিয়ে ভাঁজ করে নিয়ে বসে পড়লো, মানে তখন জানতে পারলাম মা বাবার থেকে যে ওর প্লাস্টিক এর প্রতি একটা অ্যাটাচমেন্ট আছে, একটা খুব পছন্দ করে। এছাড়াও কিছু ইমোশনাল রিয়াকশনেরও একটা সমস্যা থাকে, ইমোশনাল রেসপন্সেরও একটা সমস্যা দেখা যায়, যেটা দেখা যায় যে মানে এক্সঅ্যাজারেটেড ইমোশন তারা শো করে, মানে যদি কাঁদছে তাহলে অতিরিক্ত কাঁদছে, কান্নার কারণটা বোঝা যাচ্ছে না, আর চুপও করানো যাচ্ছে না, খুব তাড়াতাড়ি তাকে স্যাটিসফাইও করা যাচ্ছে না, বা মানে হাসছে, কি কারণে হাসছে যেন মনে হচ্ছে অকারণেই হাসছে, সেই হাসিটাকে থামানো যাচ্ছে না, রেগে যাচ্ছে, সেই রাগের হয়তো প্রমিনেন্ট কিছু কারণ বোঝা যাচ্ছে না, সেই রাগটাকে থামানো যাচ্ছে না, মানে যে ইমোশনটা শো করছে সেটা যেন অতিরঞ্জিত, এক্সাজারেটেড ইমোশন। এছাড়া আরেকটা যেটা থাকে ল্যাক অফ ফিয়ার অফ ডেঞ্জার, মানে কোনটা ডেঞ্জারাস, এই ডেঞ্জার জিনিসটার প্রতি যে একটা ভয় থাকে, সাধারণত কিছু বাচ্চাদের ভয় থাকবে, হয়তো তারা শেখে যে এটা ডেঞ্জারাস জিনিস, এটা চট করে ধরতে নেই বা কাছে যেতে নেই, বাট অটিস্টিক বাচ্চাদের মধ্যে সেই ফিয়ারটা হয়তো কাজ করে না। নেক্সট হচ্ছে অটিস্টিক বাচ্চাদের মধ্যে কিছু সেন্সরি ইস্যুস থাকে। কিরকম, ধরুন ফার্স্ট হচ্ছে অতিরিক্ত সাউন্ড, অতিরিক্ত লাইট তারা সহ্য করতে পারে না, মানে যেমন ধরুন অতিরিক্ত লাইট জ্বলছে ঘরের মধ্যে, তারা আনইজি বোধ করে, বা খুব জোরে জোরে সাউন্ড হচ্ছে, মিক্সচার গ্রাইন্ডারের সাউন্ড হচ্ছে, প্রেশার কুকারের সিটি পড়ছে, হর্নের আওয়াজ হচ্ছে, বা ধরুন মেঘ গর্জন করছে, বাজি ফাটছে, এই ধরনের আওয়াজে তারা খুব আনইজি বোধ করে। নেক্সট হচ্ছে টাচেরও একটা সমস্যা থাকে, মানে এটা আমরা অনেক ক্ষেত্রে খাবার দাবারের ক্ষেত্রে যেটা দেখেছি, মানে তারা হয়তো শুকনো খাবার ধরে খেতে পছন্দ করে, একটু গ্রেভি দিয়ে মেখে জিনিস থাকলে, এরকম চটচটে জিনিস
টাচ করতে ওরা পছন্দ করে না, তো টাচের একটা সমস্যা থাকে। এছাড়াও হচ্ছে টেস্ট, একটা কোনো পার্টিকুলার মানে টেস্টেরও প্রতি একটা ওদের ফন্ডনেস থাকে, মানে সব রকম খাবার হয়তো তারা চট করে খেতে পছন্দ করে না। আর হয়তো এটাও দেখা যায় যে কিছু কিছু অবজেক্টকে না টেস্ট করে দেখবে, মানে যে কোনো একটা অবজেক্ট দিল সেটাকে লিক করে দেখবে, সেটাকে টেস্ট করে দেখবে, যে মানে সেটা মানে টেস্টের মাধ্যমে হয়তো সেই বস্তুটার সাথে নিজেকে আইডেন্টিফাই করার একটা টেন্ডেন্সি থাকে। এছাড়াও একটা মানে কি বলবো, স্টেয়ার করে থাকা, একটা স্টেয়ারিং গেজ থাকে, মানে একভাবে কিছু একটা জিনিস দেখে যাচ্ছে কি দেখছে বোঝা যাচ্ছে না, একভাবে জিনিসটা যেন দেখে যাচ্ছে। আরেকটা সবচেয়ে জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে ইনসেনসিটিভ টু পেন, মানে ধরুন কি বলবো, মানে পেনটাকে ওরা বুঝতে পারে না। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের পেন হচ্ছে, অনেক আমার দেখে একটি বাচ্চা ছিল যে তার অ্যাপেন্ডিক্সের যে পেনটা হয়, অ্যাপেন্ডিক্সের সমস্যা হলে যে পেনটা হয় সেটা আমরা অনেকে বুঝতে পারি, অনেকে সেটা ফিল করি, মানে কাঁতরাতে শুরু করি। সেই বাচ্চাটিরও হয়েছিল একটা অ্যাপেন্ডিক্সের ইস্যু, কিন্তু সেই যে পেনটা হয়, ডক্টর বলেছিল এই পেনটা যে কি করে সহ্য করলো সেটা মানে কোয়েশ্চেনেবল, মানে হয়তো সে বুঝতেই পারেনি, মানে তার মাপকাঠিটাই তার কাছে ক্লিয়ার ছিল না ব্যথার। আমার আরেকটি দেখা বাচ্চা ছিল, তার হয়েছিল কি, মানে একটা পেনে আঙ্গুলে ঢুকে গেছিল, ফুটে গেছিল, মানে ঢুকে গিয়ে এই সাইড দিয়ে বেরিয়েও এসেছিল। তো সেখান দিয়ে অতটা রক্ত বেরোচ্ছিল, বাট স্টিল বাচ্চাটা ওই যে পেনটাকে যে কমিউনিকেট করবে বা কাঁদবে জোরে জোরে, সেইটা সে শো করেনি। আবার কিছু কিছু ক্ষেত্রে ওই প্রবলেম থাকে যে একটা টাচের প্রবলেম যেহেতু থাকে, টাচ সেন্সেশনের একটা প্রবলেম যদি থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে চুল আঁচড়াতে দিচ্ছে না, চুল আঁচড়াতে গেলেই হয়তো খুব কষ্ট পাচ্ছে, মনে হচ্ছে যেন ব্যথা লাগছে, হয়তো চুল আঁচড়াতে দেবে না, এতটাই সেন্সিটিভ হয়ে পড়ছে। তো এই ধরনের কিছু সেন্সিটিভ মানে সেন্সরি ইস্যুস তাদের দেখা যায়। এছাড়াও যেটা আছে, কিছু কগনিটিভ প্যাটার্নও আমরা লক্ষ্য করি। ফার্স্ট অফ অল যেটা দেখি যে কনসেন্ট্রেশনেরও অনেক প্রবলেম থাকে, পুয়ার কনসেন্ট্রেশন হয়, মানে একটানা কনসেন্ট্রেট ভালো করে করতে পারে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদের মেমোরিটা দারুণ হয়, মানে মেমোরিটা একদম মানে আনএক্সপ্লেনেবল, মানে অনেক পুরনো পুরনো জিনিস তারা মনে রেখেছে। মানে ধরুন অনেক দিন আগে একটা ফোন নাম্বার হয়তো তাকে বলেছেন, সেই ফোন নাম্বারটা ঠিক মনে করে যখন তাকে জিজ্ঞেস করা হবে পুরোটা বলে দেবে। এমন না যে সে রোজ মুখস্থ করেছে, মানে একবার বলেছিল সেটা একদম মাথায় চেপে গেছে। অনেক পুরনো দিন আগে একটা কোথাও খেতে গেছিল, সেই রেস্টুরেন্টের গলিটা ঠিক চিনে 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 চলে যাচ্ছে, মানে মেমোরিটা এতটাই সুন্দর, তুখর। এছাড়াও কিছু সার্ভেন্ট অ্যাবিলিটি দেখা যায়, একটা পাণ্ডিত্য দেখা যায়, ধরুন খুব সুন্দর পাজল সলভ করে নিতে পারে, কোনো একটা কম্পিউটার প্রোগ্রামিং একবার দেখে নিলেই খুব সুন্দরভাবে সেটা করে নিতে পারে, মানে হয়তো ক্লাস 7-এর বাচ্চা ক্লাস 9-এর অঙ্ক খুব সুন্দরভাবে সলভ করে দিচ্ছে। এই ধরনের কিছু সার্ভেন্ট অ্যাবিলিটি বাচ্চাদের মধ্যে কিন্তু দেখা যায়। তো এই যে সিমটমসগুলো বললাম, এই সিমটমসগুলো দেখেই আমরা মোটামুটি বুঝি যে বাচ্চার মধ্যে অটিজম আছে কিনা। প্রথমে আমরা ওই সোশ্যাল কমিউনিকেশনের জায়গাটাকেই বেশি প্রাধান্য দিই, সোশ্যাল কমিউনিকেশন, বিহেভিয়ারাল প্যাটার্ন, সেন্সরি কিছু ইস্যুসের জায়গা আছে কিনা সেগুলো দিয়েই বোঝার চেষ্টা করি যে বাচ্চার মধ্যে অটিজম আছে কিনা। এবার প্রশ্ন যেটা হচ্ছে, তাহলে অটিজম কি সেরে যায়? না, মানে অটিজম একটা জন্মগত কন্ডিশন, মানে জন্মগতভাবেই নিয়ে জন্মাচ্ছে। তো এটা যেহেতু একটা নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন, জন্মগতভাবে থাকার জন্য এটা কিন্তু সেরে যায় না, মানে একদম কিওর হয়ে যাবে না, বা ইভেন কোনো ওষুধও এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি যে ওষুধ দিয়ে অটিজমকে সারিয়ে দেওয়া যায়। হ্যাঁ, কিছু থেরাপি আছে, কিছু থেরাপির মাধ্যমে বাচ্চাদেরকে মানে তার প্রেজেন্ট কন্ডিশন থেকে ইমপ্রুভ করা যেতে পারে, যেমন বিহেভিয়ার থেরাপি আছে, অকুপেশনাল থেরাপি আছে, স্পিচ থেরাপি আছে, বা কিছু ভোকেশনাল ট্রেনিং আছে, যেগুলোর মাধ্যমে বাচ্চার যে কারেন্ট কন্ডিশনটা আছে সেখান থেকে তাকে ইমপ্রুভ করানো যেতে পারে। মানে তাহলে সারাংশটা এটাই দাঁড়ালো যে অটিজম একটা ট্রিটেবল কন্ডিশন, বাট এটা কিন্তু কিউরেবল কন্ডিশন নয়।